বুঝলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষমতায় লিখেছিলেন সলিল রয়েছে পড়ে শুধু দেহ নাই। কেন এটা দিয়ে শুরু করলাম বলুন তো? এই দেহ, একটি দেহ না থাকার জন্য আজকের একটি কেস এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেটার কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। যদিও বা কুলকিনারা পাওয়া যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে। কী বিষয় নিয়ে কথা বলছি? প্রথমেই ক্ষমাপ্রার্থী, তার কারণ দেহ দিয়ে শুরু করলাম। তিলোত্তমা শুধু একটি দেহ নয়, তিলোত্তমা একটি আবেগ, এখনও পর্যন্ত যার বিচার পাওয়া যায়নি। কিন্তু প্রেক্ষাপটে মেলানোর জন্য আপনাদের সামনে এইভাবেই প্রেজেন্ট করতে হচ্ছে। তার কারণ সেই তিলোত্তমা যাকে নিয়ে দিনের পর দিন আন্দোলন চলেছে, কিন্তু তিলোত্তমা বিচার পায়নি, এমনটাই দাবি করছে সাধারণ মানুষ। এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও চলছে গুঞ্জন যে সিবিআই কেন চার্জশিট জমা দিতে পারলেন না 90 দিনেও। প্রশ্ন তো উঠবেই, প্রশ্ন আমরাও তুলব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর এই সময়তেই আপনাদের সামনে এমন কিছু কিছু তথ্য রাখবো যা দেখলে আপনাদেরকেও ভাবতে বাধ্য করবে এই আদতে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি নাকি নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক অঙ্ক। এত কিছু তো হবে, কিন্তু তার আগে কি বিষয় নিয়ে কথা বলছি, একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। ওই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ও অভিজিৎ। শুক্রবার ওই মামলায় গ্রেফতারির 90 দিন পরও চার্জশিট দিতে পারল না সিবিআই। 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়ে যান তারা। এই প্রেক্ষিতে হতাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুললেন, কেন 90 দিনের মধ্যেও চার্জশিট দিতে পারল না সিবিআই? তবে হতাশ হলেও তাদের প্রতিবাদ থামবে না, বরং আরো বড় আন্দোলনের বার্তা দিলেন জুনিয়র ডাক্তাররা, দিয়ে রাখলেন কর্মবিরতির হুঁশিয়ারি। আপনাদের কাছে সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা আমরা দেখতে পেলাম না। স্বাভাবিকভাবে সন্দীপ ও অভিজিতের জামিনের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল নানা মহলে। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দুজনের জামিনের বিরোধিতা করে সরব রাজনৈতিক মহল। এটা তৃণমূল বিজেপির যৌথ নাটক। 2011-র পর বাংলায় এই নাটক চলছে বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্যজিৎ রায়। 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এটা কি শুধুই কাকতালীয়? আপাত দৃষ্টিতে এত অভিযোগ থাকা সত্ত্বেও তথ্য প্রমাণ জোগাড় করে দিতে পারলো না, চার্জশিট দিতে পারলো না সিবিআই নাকি? তার মানে দাদা দিদিকে বিব্রত করবেন না, দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূলকে বিব্রত করবে না বা ফেঁসে যাক এমন কোনো কাজ করবে না, তাই হালকা করে সেভ করে দিল আর কি। তাই অভিযুক্তরা বাইরের এখন হাওয়া খাবে, আর দিদির লোকেরা বলতে শুরু করবে, দেখো কলকাতা পুলিশ পেরেছে, সিবিআই ইডি পারলো না। এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি যৌথ নাটক। এই নাটকটা 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় চলছে, কোনো তদন্তে দিনের আলো দেখেনি, আর শীত এসে গেছে, এখন সিবিআই নিশ্চিত ঘুমে চলে যাবে। 90 দিনেও কেন চার্জশিট দিতে পারল না কেন্দ্রীয় এজেন্সি? যখন সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে, তখনই রাজ্য পুলিশের সক্রিয়তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের নিশানা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল এবং তদন্ত ঠিক দিকে এগোচ্ছিল। এখন তারপরে অনেকের মনে হলো উই ওয়ান্ট সিবিআই, সিবিআইতে গেছে।
এবার যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচই, এইবার দেখবো, তো কি হলো? তো সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। এখন ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই, ডাক্তারদের নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, তারা মিলে কুৎসা, ভিত্তিহীন গল্প, রগরগে গল্প, ভুয়ো অডিও এগুলো ছড়িয়ে লোকের মধ্যে একটা ধারণা করে তৈরি করে দিয়েছিল, দিয়ে চার্জশিট দিয়ে দিত। তাহলে দেয়নি কেন? তাহলে স্ট্রং তথ্য প্রমাণ নেই তাই দেয়নি। অথচ মিডিয়া ট্রায়াল হয়ে গেল। তারা প্রভাবশালী, তাদের কারা গার্ড করছে প্রভাবশালী, পুলিশ খারাপ, প্রশাসন খারাপ, সব হয়ে গেল। শুধু যে ডাক্তাররা কর্মবিরতি সরকারি জায়গায় করলেন, করে বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা করলেন, সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের কয়েক কোটি টাকা নিজেরা প্রাইভেটে পাইয়ে দিলেন, নিজেদের পকেট ভরলেন, সেই অসাধু ডাক্তার চক্রের কোনো বিচার এখনো হলো না। ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে করেছেন সিজিও কমপ্লেক্স অভিযান, হেঁটেছেন রাজপথেও, করেছেন স্বাস্থ্য ভবন অভিযান, লাগাতার বসে থেকেছেন রাস্তায়। এত আন্দোলন অনশন করলেও মিলল না অপরাধীদের শাস্তি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় কার্যত ক্ষোভে ফুঁসছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সঠিক বিচার না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা মাও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমরা ট্রাইব টিভি বাংলা একের পর এক ব্রেক করেছি আরজি কর ইস্যু নিয়ে নানান তথ্য। আরজি কর ইস্যু নিয়ে টানা আমি অঞ্জন কন্টিনিউয়াস শো করে গিয়েছে, কিন্তু না, এখনো পর্যন্ত বেহাল দশা, বেহাল অবস্থাতেই রয়েছে। আমি বলবো বিচারের বাণী এখনো নীরবে নিভৃতে কাঁদছে। এমনটা যেমন বলছে সাধারণ মানুষ, তেমনই বলছি আমরা যারা দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক। প্রত্যেকটি ক্ষেত্রে যখন এই ইস্যুগুলো উঠছে, আদতেও ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। কারণ যে প্রশ্ন তুলছেন আজকে সৌম্য আইচ রায়, তিনি যে প্রশ্নগুলো আজ তুললেন, সেই প্রশ্নগুলো কি সত্যিই ফেলে দেওয়ার মতো অপ্রাসঙ্গিক, নাকি এই প্রশ্নগুলো সত্যিই ফেলে দেওয়ার মতো অপ্রাসঙ্গিক? কোনটা? তার কারণ একের পর এক তথ্য সামনে এসছে, সেই তথ্যগুলো এখনো পর্যন্ত কাটা যাচ্ছে না। প্রশ্ন উঠছে, যাদের ওপর এত ভুরি ভুরি অভিযোগ, তারা হঠাৎ করে এতটা অক্ষম হয়ে যাবে যে তারা কিছুই করতে পারবে না, কোনোভাবে প্রভাব খাটাতে পারবে না, নাকি সত্যি সত্যি বিচার ব্যবস্থার ওপর যে প্রশ্ন উঠছে, সব থেকে বড় প্রশ্ন উঠছে সিবিআই এর ওপরে। যে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল 90 দিনের মধ্যে, এখনও পর্যন্ত চার্জশিট জমা দিতেই পারল না সিবিআই। কি করছিলেন তারা? তারা তো বলছিলেন যে এই সব কিছুর নেপথ্যে যারা আছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। কোথায় গেল শাস্তি? সন্দীপ ঘোষ কি করে জামিন পেয়ে গেল? আচ্ছা, জামিন নিয়ে কথা হচ্ছে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখবো, একের পর এক নেতা কিংবা নেতা ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের সঙ্গে সমর্থক হতে পারেন কিংবা তৃণমূলের সঙ্গে জড়িত হতে পারেন, তারা প্রত্যেকেই একের পর এক জামিন পাচ্ছেন। আচ্ছা, একটু অন্যভাবে বোঝাই। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগে আগে এভাবে প্রত্যেকের জামিন পাওয়া কোনো রাজনৈতিক অঙ্কের নিশানা দিচ্ছে কি, নাকি সবটাই কাকতালীয়, অনেকটা সৌম্য আইচ রায়ের কথার মতো? আমি আপনাদের সামনে প্রত্যেকটি টেক্সট রাখার চেষ্টা করব, যেখানে জামিন কারা কারা পেয়েছে এবং ঠিক কী কী মামলায় পেয়েছে রাখবো আপনাদের সামনে। দেখুন, পার্থ চ্যাটার্জি শিক্ষা দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মুক্ত। আরও অনেকে রয়েছে। মানিক ভট্টাচার্য শিক্ষা দুর্নীতি মামলায় মুক্ত। আর কে কে রয়েছেন দেখুন, একের পর এক নাম যাদের কথা উঠেছিল। কুন্তল ঘোষ শিক্ষা দুর্নীতি মামলায় মুক্ত। অয়নশীল শিক্ষা দুর্নীতি মামলায় মুক্ত। এরপর সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু শিক্ষা দুর্নীতি মামলায় মুক্ত। সন্দীপ ঘোষ না, ইনি কোনো দুর্নীতি মামলায় এখনো মুক্ত হননি, আরজি কর ধর্ষণ এবং খুন মামলায় মুক্ত। অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তিনিও আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে জামিনে মুক্ত। আচ্ছা, এই প্রত্যেকটি টাইমলাইন আপনাদের সামনে কেন রাখার চেষ্টা করছি, কেন বলছি এনাদের প্রত্যেকের নাম এবং তারা বিভিন্ন কেসে জামিনে মুক্ত পাচ্ছে? বিশ্বাস করুন, আপনারা যেভাবে ভাবছেন আমরাও ঠিক সেভাবেই ভাবার চেষ্টা করছি। তার কারণ আমাদের মধ্যেও প্রশ্ন তৈরি হচ্ছে যে আদতেও তারা কিভাবে জামিনটা পাচ্ছেন। আপনাদের একটি ছোট্ট প্রসঙ্গক্রমে জানিয়ে রাখবো, একটি বিষয় সামনে এসছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এই পার্থ চ্যাটার্জির আইনজীবীকে রীতিমতো ভর্ৎসনা করেছিলেন, বলেছিলেন যারা আদতেও এলিট ক্লাসে বসবাস করেন, বিশেষ করে যারা বিভিন্ন নেতা কিংবা মন্ত্রী, তারা যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের এভাবে জামিন দেওয়া যায় না। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠছে কি করে তাহলে তারা জামিন পেয়ে গেলেন। আমরা আলোচনা পর্বে আসবো, তার আগে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, আমার সঙ্গে ইতিমধ্যেই স্টুডিওতে জুড়ে রয়েছেন মাননীয় ঐশানী বাগচি, ডিওয়াইফাই নেত্রী। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি নেত্রী, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল নেতাও জুড়বেন। আমি প্রথম প্রশ্নটাই সরাসরি করব ঐশানী দিকে। আচ্ছা, যে বিষয়টা সামনে আসছে বারবার করে, বিশেষ করে বাম এবং কংগ্রেসের যে যৌথ উদ্যোগ, আরজি কর কাণ্ডে আমরা দেখেছি, প্রত্যেকেই দেখেছি। আপনারা বলছিলেন বিজেপি নাকি আপনাদের সব কিছু হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। এবারও আপনারা রাস্তায় নেমেছেন, সিবিআই চার্জশিট জমা দেয়নি বলে। ভয় করছে আবারও হাইজ্যাক হয়ে যাবে? না দেখো অঞ্জন, ভয়ের কোনো কারণই নেই, কারণ এখানে হাইজ্যাক করার তো কোনো প্রশ্ন নেই। একজন মানে ডাক্তার, সে একজন মহিলা, সে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সে বিচার পায়নি। এই ঘটনা নিয়ে যারা রাস্তায় নামবে, আন্দোলন করবে, তাদেরকে আমরা স্বাগত জানাবো। এখানে মানে হাইজ্যাক হওয়ার মতো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু হ্যাঁ, এখান থেকে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রের যে তদন্তকারী সংস্থা রয়েছে সিবিআই, তারা আদবে পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতিকারীকে বা কোনো অভিযোগকারীকে আসলে প্রমাণ করবে না দোষী হিসাবে। তারা চার্জশিট জমা দিতে ব্যর্থ হবে। তুমি নিজেই দেখালে টিভির পর্দায় যে পরপর কতগুলো ঘটনায় 2014 সালের সেই নিয়োগ দুর্নীতি থেকে এখনো পর্যন্ত 2024 সাল, 10 বছরে যত দুর্নীতি হয়েছে এবং যতগুলো ঘটনা আজকে সিবিআই এর হাতে গেছে, তারা কিন্তু কোনো মানে প্রমাণ দিতে পারেনি, তারা বিচারের করতেই পারেনি তাদের কাছে। এবং আমরা বামপন্থীরা কিন্তু প্রথম দিন থেকে বলেছিলাম যে সিবিআই তদন্ত আমাদের দরকার নেই, আমরা চাই যারা দোষী তাই সেই নির্দিষ্ট ব্যক্তিদের বিচার বিভাগীয় তদন্ত হোক। তুমি আমাদের মানে যদি লক্ষ্য করো তাহলে আমরা স্পষ্ট ভাষায় এটাই বলেছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত, কারণ আমরা জানি যে সিবিআই আসলে এখন বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। আর তৃণমূল আর বিজেপির মধ্যে যে আঁতাতটা রয়েছে, সেই আঁতাত এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। একজন সমাজ বিরোধী সন্দীপ ঘোষ তো এখনো সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। একজন সমাজ বিরোধী, তার বিরুদ্ধে যখন সিবিআই মানে চার্জশিট পেশ করতে পারছে না, 90 দিন পার হয়ে যাচ্ছে, তাহলে তার এত আনন্দ, এত উৎফুল্লতা কি করে তৃণমূল নেতাদের মধ্যে আসছে আমাকে একটু বলো। তৃণমূল নেতা কুণাল ঘোষ আজকে এত আনন্দিত কেন যে সে আপনার ওই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো দোষ মানে প্রকাশ করতে পারেনি সিবিআই? তাই জন্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিবিআই আদপে চায় না যে তৃণমূলের কোনো নেতা মন্ত্রী গ্রেপ্তার হোক। আজকে এতগুলো দুর্নীতি, এত প্রমাণ, আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত প্রমাণ, তার কল রেকর্ড থেকে শুরু করে সে যে পরের দিন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাকে, তাছাড়া এই যে তথ্য প্রমাণ লোপাট করা, এই যে এত বড় বড় কাণ্ড আমরা দেখেছি, মানে মিডিয়ার মাধ্যমেই আমরা দেখেছি, এই সমস্ত ঘটনা কিভাবে থাকার পরেও একটা এত বড় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো চার্জশিট পেশ করতে পারছে না। 90 দিন ধরে তারা বলছে 900 পাতার চার্জশিট রেডি করছি, প্রমাণ দেখছি, এ করছি, তারপর তারা চার্জশিট প্রমাণ করতে পারলো না। আজকে ছাড়া পেয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ, আজকে অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে যাচ্ছে, বাড়িতে আসছে, তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। আসলে এটা বুঝতে হবে যে যা বিজেপি তাই তৃণমূল। তুমি এটাও খেয়াল করে দেখবে যে এই আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে কিন্তু আমরা বামপন্থীরা রাস্তায় প্রথম দিন থেকে ছিলাম, এবং সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে, রাত দখল করেছে, ডাক্তাররা আন্দোলন করেছে। শুধুমাত্র বিজেপি কিন্তু রাস্তায় থেকে উবে গেছে যখন থেকে আরএসএস এর মোহন ভাগবত বলেছে যেভাবে এই রাজ্যের তৃণমূল চাইছে, মুখ্যমন্ত্রী চাইছে যেভাবে তদন্ত হোক, সেই তদন্তর গতি সেভাবে এগোনোর পর থেকে চলাটাই ঠিক। তারপর থেকে কিন্তু বিজেপি খুব অদ্ভুতভাবে কর্পূরের মতো রাস্তা থেকে উবে গেছে, তারা কিন্তু কোনো আন্দোলনে নামেনি। আসলে এই ধর্ষণ এবং মহিলাদের নিয়ে যে রাজনীতি তারা করে, তাতে দুজনের
মানে সমান চিন্তা ভাবনা। তারা চায় যাতে মহিলারা পিছিয়ে থাকে, তারা চায় যাতে সমাজে মহিলাদের আসলে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা তৈরি না হোক। তাই জন্যই কিন্তু আজকে বিজেপি আর তৃণমূল এক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এই যে ধর্ষণকারী, খুনি এবং দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে এই রাজ্যে, তাদের বাঁচানোর চেষ্টা কিন্তু বিজেপি করছে। কারণ বিজেপি জানে এটা যে যদি তৃণমূলের রাজ্য থেকে চলে যায় তাহলে বিজেপির যেটুকু প্রদীপ জ্বলছে এই রাজ্যে সেটাও আসলে জ্বলবে না। পশ্চিমবঙ্গের মাটিতে কোনো দিন বিজেপি তার পতাকা গাড়তে পারবে না যদি তৃণমূল না থাকে। তাই আজকে এই পরিণতি দেখতে হচ্ছে মানুষকে, এর ফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে, সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। একটা ধর্ষণ ঘটনা যখন গোটা রাজ্য উত্তাল হয়ে আন্দোলন করছে, তারপরেও আমরা দেখেছি প্রায় 40-42-এর বেশি ধর্ষণের ঘটনা এই রাজ্যে ঘটে যাচ্ছে। কোথা থেকে পাচ্ছে সমাজ বিরোধীরা এই সাহস? কারণ সরকার এদেরকে মদত দিচ্ছে, কারণ তারা জানে যে তারা যে পরিমাণ দুর্নীতি করুক না কেন, সিবিআই আসুক না কেন, যে গোয়েন্দা সংস্থা আসুক না কেন, তারা আসলে 3 মাস পর হোক বা 90 দিন পরে হোক তারা আসলে জামিন পেয়ে যাবে, তারা ছাড়া পেয়ে যাবে। তাই তাদের এই মানে ঔদ্ধত্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আসলে যদি তদন্তকারী সংস্থা দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু অপরাধীদের মনোবল অবশ্যই বেড়ে যাবে এবং সেটা পশ্চিমবঙ্গে দিনের পর দিন হয়ে যাচ্ছে। বেশ, আমি এই জায়গাতে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঐশানী দি আপনাকে। আপনি বলছেন একদিকে তৃণমূল এগুলোকে মদত দিচ্ছে। আমি রিসেন্ট একটি ঘটনা একটু উদাহরণস্বরূপ জানানোর চেষ্টা করবো, কিন্তু তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সৌভিক সিংহ, তৃণমূল সমর্থক। সৌভিকবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। তার আগে পরিচয় পর্ব আপনাকে সারিয়ে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া ঐশানী বাগচি, ডিওয়াইফাই নেত্রী। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি নেত্রী। জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস নেতা। আমি যে প্রশ্ন নিয়ে কথা বলছিলাম ঐশানী দি আপনাকে, যে তৃণমূল কংগ্রেস এগুলোকে মদত দিচ্ছে, মানছি, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। অপরাজিতা বিল তাহলে কিসের জন্যে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কিছুদিন আগে একজনকে ফাঁসির সাজাও দেওয়া হয়েছে ধর্ষণ এবং খুনকাণ্ডে। দেখুন, অবশ্যই ধর্ষণ এবং খুনকাণ্ডে ফাঁসি সাজা দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু অপরাজিতা বিল আনলেই সেই বিলটা যে লোক দেখানো একটা আইওয়াশ হয়ে যাচ্ছে না, তাহলে খুনকাণ্ডে এই এতটা সুন্দরভাবে এক্সাম্পল কি করে সেট হলো? ফাঁসি কি করে হলো? ফাঁসি হলো কারণ সেখানে তথ্য প্রমাণ দিতে পেরেছিল, তাই ফাঁসি হয়েছে। কিন্তু এখানে সন্দীপ ঘোষ একজন তাবড় নেতা, তৃণমূলের একটা বিশাল মাথা, আসলে কান টানলে অনেকগুলো মাথা বেরিয়ে আসবে, সেই মাথাদের বাঁচানোর জন্যই তো সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা। আজকে সন্দীপ ঘোষের মতো যে এত দুর্নীতির অভিযোগে যুক্ত, তাকে কি করে 3 দিনের মধ্যে মমতা ব্যানার্জি যখন আরজি কর থেকে সাসপেন্ড করা হলো, তারপরে তাকে একটা মানে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে একটা পোস্টিং দিয়ে পাঠিয়ে দিলেন, প্রাইস পোস্টিং বলে তাকে পাঠানো হলো। সেখানে কেন তাকে সাসপেন্ড করে দিলেন না? আপনি কি বলতে চাচ্ছেন? আমি এই প্রশ্ন নিয়ে সরাসরি সৌভিকবাবুর কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। সৌভিকবাবু, কি হচ্ছে? এটা কি ওভার কনফিডেন্সের ফল? একদিকে কুণাল ঘোষ বলছেন যে সাধারণ মানুষকে এক প্রকার বিদ্রুপ করছেন তিনি নিশ্চয়ই কোনো নেতা মন্ত্রীদের বিদ্রুপ করছেন না। আমার প্রশ্ন সরাসরি আপনার কাছে। কুণাল ঘোষ বলছেন যে সাধারণ মানুষ যারা চেঁচিয়ে বলেছিলেন পৈশাচিক উল্লাস, তিনি কোট আনকোট এই শব্দটি ব্যবহার করেছেন, পৈশাচিক উল্লাস, উই ওয়ান্ট সিবিআই। আচ্ছা, কেন আপনারা এরকম ভাবছেন যে সিবিআই এর ওপর আস্থা থেকে শুধু এই কাজগুলো করছেন তারা? সাধারণ মানুষ তো এই জন্য বলেছেন যে বিচারের ওপর তারা ভরসা রাখেন, সিবিআই সঠিক বিচার করবেন শুধু নয়, পুলিশের ওপর ভরসাটা হারাচ্ছেন। আপনারা একটি গোটা গ্লাসের জল কতটুকু ভর্তি আছে সেটা শুধু দেখছেন, কতটা খালি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন নাকি সৌভিকবাবু? সৌভিকবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করুন প্লিজ। সৌভিকবাবু, আনমিউট করুন। নমস্কার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি বিতর্ক সভায় একদম দেরিতে জয়েন করেছি এবং যারা সবাইকে শুভেচ্ছা জানি, এবং দর্শকদের, ট্রাইব টিভি বাংলা দর্শকদের এবং সংস্থারক মহাশয় যিনি আছেন সবাইকে শুভ সন্ধ্যা জানি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। এখন আমি যিনি একটু আগে বক্তব্য রাখছিলেন, ডিওয়াইএফআই এর মধ্যে যিনি বক্তব্য রাখছিলেন, আমি বক্তব্য খুব মন দিয়ে শুনলাম। আজকের যিনি বেল পেলেন এবং মানুষের মধ্যে হাজারটা প্রশ্ন, এই যে উনি একটু আগেই বললেন সন্দীপ ঘোষ বড় তৃণমূলের নেতা, কোট আনকোট বড় নেতা। আমি ওনাকে ধরিয়ে দিতে চাইবো, এই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে কিন্তু সাসপেন্ড করেছিল এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের কোনো সংযোগ নেই। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট কারা করেছিল? সিবিআই। উনি যদি ভুলে গিয়ে থাকেন, এই
ডিওএফ এর ওনার রাজ্য সভানেত্রী, তার নাম মীনাক্ষী দেবী। মীনাক্ষী দেবীরা রাতের অঙ্ক রাত দখলের নাম করে কিছু মানুষজনকে নিয়ে হাসপাতাল ভাঙচুর করেছেন এবং এরাই দাবি করছিল আমরা পুলিশের উপরে ভরসা রাখতে পারছি না। শফিকবাবু আপনি দেখেছিলেন, শফিকবাবু আপনি দেখেছিলেন যে মীনাক্ষী যারা যারা রয়েছেন যারা যারা তারা প্রত্যেকে গিয়ে সেখানে ভাঙচুর করেছেন, আপনি দেখেছিলেন? অবশ্যই আপনি দেখেছিলেন, আপনি সেখানে ছিলেন? শফিকবাবু আপনি সেখানে ছিলেন? শফিকবাবু আপনি সেখানে ছিলেন? আমার প্রশ্নের উত্তর দিন শফিকবাবু, আপনি সেখানে ছিলেন? না আমরা সবাই আমরা কেন থাকবো? ওটা আন্দোলন তো আমাদের। তাহলে আপনি বলছেন কি করে, তাহলে আপনি বলছেন কি করে যে তারা গিয়ে ভাঙচুর করেছেন? শুনুন শুনুন শফিকবাবু ট্রাইব টিভি বাংলার আপনার এটা সিবিআই এর দপ্তর নয়, এটা সিবিআই এর দপ্তর নয়। যদি আপনার বলার থাকে সেই বিষয়টা সিবিআই এর দপ্তরে গিয়ে আপনি বলেছেন একবারও? আর শফিকবাবু আপনি তাহলে কথা বলছেন না? শফিকবাবু আপনি অন এয়ারে কথাটা বলছেন, রেকর্ডেড হবে বিষয়টি। আপনি সরাসরি বলছেন যে তারা সেখানে গিয়ে ভাঙচুর করেছে, সেখানে গিয়ে ভাঙচুর সিবিআই এর বিভিন্ন তথ্য সিবিআই ক্ষেত্রে আপনার এই বাইরে যেতে পারে, আমরা টিভির পর্দায় দেখেছি ডিএফআই দেখেছি ডিএফআই এর পিছন থেকে কিছু মানুষকে হাসপাতালে হসপিটাল করতে আপনি শফিকবাবু আমি একজন জার্নালিস্ট, এটা আমার ছেড়ে দিন, সাবজেক্টটা আমার উপর ছেড়ে দিন। ভিডিও দেখাতে আসবে না, ভিডিও আমাদের কাছেও রয়েছে। আমি বলছিলাম সন্দীপ করছে এবং আমরা আর্জি করার বিচার পাচ্ছি না। যারা আমরা প্রধান সাসপেক্ট যারা আজকে সিবিআই তদন্তের ভার নিয়েছিল, আজকে সিবিআই চার্জশিটে কতটা এভিডেন্স স্ট্রং করতে পারলো? আমাদের প্রশ্ন যে সন্দীপ ঘোষ আজকে বেল পাচ্ছে, আমাদের প্রশ্ন সিবিআই তদন্তটা কোন লেভেলে পৌঁছালো? যারা এই আর্জি করার ঘটনার আগস্ট মাসের পরে আজকে আমরা ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস হতে না হতে সিবিআই মামলা থেকে মুক্তি পাচ্ছে, জামিন পাচ্ছে, তাহলে সিবিআই তদন্তের জায়গাটা কোথায়? সুতরাং আমরা আবার দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ উইদিন 24 আওয়ার্স প্রাইম ভিকটিম সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে। সিবিআই কি করলো? সিবিআই তদন্ত করলো, তদন্ত করে সেই একমাত্র ভিকটিম সঞ্জয় রায়কে তারা বললেন যে এই একমাত্র ক্রিমিনাল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই and what is the difference between the investigation of West Bengal police? একদম ঠিক বলেছেন শফিকবাবু। আমি ঠিক এই জায়গাতে আপনাকে একটা ফুটেজ দেখাবো, আপনি ফুটেজ দেখাতে চেয়েছিলেন না শফিকবাবু? আপনার সামনে একটি ফুটেজ রাখি, শফিকবাবু বলার সুযোগ দেবো প্লিজ। আমি আছি রতনবাবু আপনার কাছে, প্রত্যেকে না শফিকবাবু শফিকবাবু আসবো, পেশেন্স রাখুন, আপনার কাছেই আসবো, ব্যাটেল করার সুযোগ পাবেন, এখনো অনেকক্ষণ সময় রয়েছে। আমি তার আগে একটা ফুটেজ দেখাই, একটি ছবি। আপনি বললেন না যে কেন সিবিআই 90 দিন পরেও চার্জশিট, আমাদেরও প্রশ্ন এখানে। কিন্তু তার আগে আমি যে লাইনটা দিয়ে আমি শুরু করেছিলাম না শফিকবাবু, একটু শুনে নিন প্লিজ। শফিকবাবু পেশেন্স রাখুন, শফিকবাবু পেশেন্স রাখুন, বি পেশেন্ট প্লিজ প্লিজ। শফিকবাবু উত্তেজিত কেন হচ্ছেন? শফিকবাবু প্লিজ, শফিকবাবু প্লিজ, কি হচ্ছে? একটু সাবধানে ওয়েট, বলার সুযোগ দেবো আপনাকে। আমি তার আগে আপনাদের সামনে একটি ফুটেজ রাখবো। আপনি বলছিলেন না ছবি দেখাবেন, একটি ছবি আপনাদের দেখাই। সিবিআই কেন কিছু করতে পারলো না, এবং তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন যে সিবিআই সেই সঞ্জয় রায়কেই শুধুমাত্র গ্রেপ্তার করেছে, তাহলে তদন্তে আদতে কি ডিফারেন্স থাকবে? বলার সুযোগই দিচ্ছেন না আপনি। তাহলে আপনি বলুন, আমি শো থামিয়ে দিচ্ছি এখানে। আমি আপনাদের ফুটেজ দেখাই, যেখানে পৌরসভা থেকে একটি যখন দাহ করা হয় সেই ছবিটা আপনাদের সামনে রাখছি। তারপর দেখুন তো আপনাদের বিবেচনায় কি বলে এই বিষয়টি নিয়ে। দেখুন ছবিটা দেখুন। দেখুন পানিহাটি পৌরসভা সমুদায়ের ঘাট সার্টিফিকেট এটা। আমি আশা রাখবো এই ঘাট সার্টিফিকেটের ওপর কারো কোনো কনফিউশন থাকবে না। মৃত্যুর তারিখ 9/8/24, আরজি কর মেডিকেল কলেজ যে স্থানে মৃত্যু হইয়াছে তার ঠিকানা, এবং তার সঙ্গে সঙ্গে আমি বিচারকে বলবো একটু পজ করতে। মৃত্যুর কারণ বা রোগের নাম কি দেওয়া রয়েছে? পিএম নাম্বার 1584, ডেট 9/8/24। এর পরের স্লাইডটা একবার দেখুন। দেখুন বিচারকে বলবো একটু থামাতে। সংবাদদাতার স্বাক্ষর, এখানে কার নাম রয়েছে? সঞ্জীব মুখার্জি। নাম্বারও দেওয়া রয়েছে
আমি প্রাইভেসির জন্য আলাদা করে নম্বরটা বলবো না, বাট সেখানে শো করছে টাইপ টিভি বাংলায়। সঞ্জীব মুখার্জি এই ব্যক্তির পরিচয় কি, এবং তার সঙ্গে সঙ্গে পিসিআরকে বলবো আবার প্লে করতে। আরও একটি নাম রয়েছে এখানে, দেখুন নামটা দেখুন, স্বাক্ষর পৌরসভার পক্ষ থেকে। এই ব্যক্তিটির আদতে কি পরিচয় আমরা জানি না। এবং এই ঘটনাটা আপনাদের অনেকেরই মনে থাকবে, রাতারাতি অনেক তড়িঘড়ি করে তিলোত্তমার দেহটিকে, যে বিষয় দিয়ে শুরু করেছিলাম অক্ষমতার লাইন দিয়ে, দেহ শুধু পড়ে রয়েছে, এই দেহ পুড়িয়ে দেওয়ার কারণটা কী ছিল। আমি ঠিক এই প্রসঙ্গ নিয়ে সরাসরি রুবি ম্যামের কাছে চলে যাব। ম্যাম, 90 দিন ধরে এখনো পর্যন্ত সিবিআই কিচ্ছু করতে পারেনি। আমি বলছি লাউড অ্যান্ড ক্লিয়ার, সিবিআই কিচ্ছু করতে পারেনি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বাম বা কংগ্রেস বলছে না, সংবাদ মাধ্যমও বলছে। তার কারণ 90 দিন ধরে তারা চার্জশিটই জমা দিতে পারলো না। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেক্ষাপটে এটাও বলা অত্যন্ত জরুরি যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেহটা কোথায় গেল, কেন দেহটিকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করা হলো। রুবি ম্যাম, প্রথমেই বলি, চার্জশিট জমা দেয়নি মানে এই না যে কেসটা ধামাচাপা পড়ে গেছে, কেসটা সম্পূর্ণ বাইজ্জত সবাই রেহাই পেয়ে গেছে তা নয়, কিন্তু সবাই কিন্তু জামিনে মুক্তি পেয়েছে। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে সবাই জামিনে মুক্তি পেয়েছে, সে কেউ কিন্তু একদম কিন্তু নির্দোষ কিন্তু সাব্যস্ত হয়ে যায়নি। আপনি বললে, আপনি কি বলবেন না আমি বলবো? আপনি পরিষ্কার করে বলুন, মানুষ শুনছে তো। এই যে আরজিকর এবং কামদনু দুটোই এখনো বিচার পায়নি, কেন জানেন? কারণ এর প্রাক্তন সিপি ছিল বিনীত গোয়েল। বিনীত গোয়েল যে 4 দিন সময় পেয়েছে, সেই সময়ে সম্পূর্ণভাবে প্রমাণ লোপাট করেছে, ঠিক যেমন কামদনু প্রমাণ লোপাট করেছে। আমরা ডে 1 থেকেই বলেছি যে বিনীত গোয়েলের মাথার উপরে যার হাত আছে সে হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যতদিন না চাইবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। কারণ উনি সরকারে থেকে সরকারি মানুষগুলোকে এভাবে এবং দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর মাথায় এভাবেই হাত রেখে এসছে। দুর্নীতিগ্রস্ত কেন বলছি? এই বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং কারা দিয়েছে? এই ডাক্তাররা। কিভাবে দিয়েছে? কিছু সংখ্যক ডাক্তাররা, এক শ্রেণীর ডাক্তারদের কথা আমি বলছি, এক শ্রেণীর ডাক্তাররা। আমরা জানি ডাক্তারদের মধ্যেও দুটো ডিভিশন হয়ে গেছিল। আমরা কিছুদিন আগেও দেখেছি ওরা দুভাবে আন্দোলন শুরু করেছিল। কিভাবে আন্দোলন শুরু করেছিল? এক শ্রেণীর ডাক্তাররা আন্দোলন শুরু করেছিল যারা অভয়ার বিচার পেতে চায়, আর এক শ্রেণীর ডাক্তাররা কি যে চাইছিল সেটাই বোঝা যাচ্ছিল না। কোথাও একটা মনে হচ্ছিল যে তারা চাইছে যে তারা সিন্ডিকেটটা দখল করবে। ঠিক 2025-এ ওদের ইলেকশন আছে ডাক্তার, হয়তো তাই হয়তো এই অভয়ার লাশের ওপর দিয়ে এরা রাজনীতিটা করছিল। এবং আমরা যদি খুব ভালো করে যদি ফোকাস করি, আমরা দেখতে পাবো যে ওরা সেই দিন কিছু বাম এবং অতি বাম এই আন্দোলনটা, সাধারণ মানুষের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে সম্পূর্ণভাবে। আমি সব মেনে নিচ্ছি, আপনাদের কাছে এত তথ্য রয়েছে, যেভাবে সিবিআই কে তো একটু হেল্প করতে পারতো। আন্দোলনটাকে নষ্ট করেছে বামদের এই হঠাৎ করে নানা রকম অনেক কিছু কুবাক্য যেগুলো ওদের ব্যবহার করা উচিত, সেই বাক্যগুলোর জন্য উনি যে বারবার করে বলছে, এক মিনিট, এক কথাটা শেষ হয়নি, একটা কথা শেষ করতে নিশ্চয়ই প্লিজ, আমারও একটা প্রশ্ন রয়েছে, না হলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে প্যারালালি রয়েছে এই প্রশ্নটা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনেকগুলো তথ্য দিলেন, সেই তথ্য অনুসারে আপনারা সিবিআই এর কাছে গিয়ে এই কথাগুলো বলেছিলেন একবার? সিবিআই এর তদন্তের খাতিরে একবার কি এই কথাগুলো বলেছেন? কাজ করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টি কিন্তু সিবিআই কে ইনস্ট্রাকশন দিচ্ছে না একদম। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল আইনকে কোনো ইনস্ট্রাকশন দেয় না। আমি এটা একদম মিন করিনি যে আপনারা গিয়ে সেখানে গিয়ে, আপনারাও যেমন অভয়ের বিচার চান, আমরাও কিন্তু তদন্তের খাতিরে যে কোনো ব্যক্তি সিবিআই এর কাছে গিয়ে তাদের তথ্য দিতে পারেন, সেই সাধারণ তার জন্য আলাদা করে কোনো গেরুয়া কিংবা সবুজ কিংবা লাল ঝান্ডা লাগবে না। আমরাও সেই পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও রাস্তায় নেমেছিলাম।
আজও আমরা বিচারটা চাই। এবং সেদিন যেদিন বিচারের প্রথম দিন ছিল, যেদিন এই কেসটি হয়েছিল, সেদিন কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরাই ছিল। দ্রুত রিঅ্যাকশন নেব সৌভিক বাবু। সিবিআই কিছু করতে পারেনি, এই ব্যর্থতা কিন্তু আপনার মুখ থেকে শুনলাম না যে ইট ইজ। আচ্ছা একটু বলতে দেবেন? আমি আসছি, একটু সময় দিলে আসছি। বিষয়টি হচ্ছে যে সেদিনও কিন্তু আরজি করে প্রথম থেকে কিন্তু ছিল ভারতীয় জনতা পার্টির কিছু কর্মীরা, কিছু কর্মী, কিছু নেত্রীরা। শুনতে পাচ্ছেন? একটু সংক্ষেপে বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আপনি একটু সংক্ষেপে বলুন। হ্যাঁ, তো সেদিনও কিন্তু আমাদের কিন্তু অনেক নেত্রীরা কিন্তু ওখানে ছিল এবং লাস্টে কোনো যেভাবে হোক আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূলের কিছু নেতা নেত্রীরা ওখানে উপস্থিত ছিলেন, ইনফ্যাক্ট বিধায়কও উপস্থিত ছিলেন এবং প্রাক্তন কাউন্সিলরও ওখানে উপস্থিত ছিলেন এবং তড়িঘড়ি করে লাশটা জ্বালিয়ে দেওয়া হয় এবং আরেক সম্পূর্ণভাবে তথ্যটা লোপাট করার চেষ্টা করা হয়। কারণ যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যর বেস কিন্তু সিবিআই এখন অবধি পাচ্ছে না। এবং আর একটা কথা, যে সরকারি বিনীত গোয়েলকে বর্তমানে যে প্রাইস পোস্টিংটা দেওয়া হয়েছে, এতে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে বিনীত গোয়েল যেহেতু সরকারি সংস্থায় একজন কর্মরত ব্যক্তি, তাকে যখন তখন তারা কিন্তু শুনুন দাদা শুনুন, তারা কিন্তু যখন তখন কিন্তু ডাকতে পাচ্ছে না আদালতে। এটা একটা সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে। সিবিআই কিন্তু এর আগে একটা কথা বলেছিল। রুবি ম্যাম প্লিজ সৌভিক বাবু রিঅ্যাকশনটা নেব, অতি সংক্ষেপে দেবেন প্লিজ সৌভিক বাবু। না, আমার বক্তব্য হচ্ছে আমরা সবাই বলছি আমরা অভয়ার বিচার চাইছি, কিন্তু একবারও বলছি না যে 90 দিনে অভয়ার সঙ্গে ইনজাস্টিসটা হলো। অভয়ার ঘটনাটাকে নিয়ে নাটক না, আমরা কিন্তু নির্ভয়া কাণ্ডতেও দেখেছি একটা বছর সময় লেগেছে। একটা বছর সময় লেগেছে, আপনাকে সময় দিতেই হবে। একটা তথ্য হঠাৎ করে সবাই যা খুশি আমি বলে গেলাম, সেটা তো হলো না। সিবিআই যখন তথ্যটা দেবে সেটা সঠিক হওয়া জরুরি আছে। আপনি একবারও সিবিআই এর ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করলেন। আমার বক্তব্য আমরা দায়িত্ব নিচ্ছি। জয়নগরের উমার সঙ্গে যে এক্স্যাক্টলি, জয়নগরের ওখানেও ভারতীয় জনতা পার্টির নেত্রীরা উপস্থিত ছিল এবং সেই লাশটাকে জ্বালাতে দেয়নি। মাঝখান থেকে সাধারণ মানুষ কিছু শুনতে পাবে না। আমি পিসিআর কে বলবো দুজনেরই ফেরা ডাউন করতে। আমি রতন বাবুর কাছ থেকে দ্রুত রিঅ্যাকশন নেব। রতন বাবু প্লিজ বলুন। রতন বাবু বলুন। আপনাদের দুজনকেই বলবো প্লিজ কাইন্ডলি আপনারা একটু থামুন, আমি রতন বাবুর কাছ থেকে উত্তরটা নেব। রুবি ম্যাম প্লিজ, বলার সুযোগ আপনাদের দুজনকেই দেওয়া হয়েছিল। রুবি ম্যাম কাইন্ডলি কোঅপারেট করুন, আপনারা অনলাইনে রয়েছেন। রুবি ম্যাম প্লিজ দেখুন, এরকম করলে পিসিআর কে বাধ্য হবো বলতে আপনারা ফেয়ার ডাউন করতে। প্লিজ রতন বাবু বলুন। আচ্ছা, শুভ সন্ধ্যা। যারা আছেন টিভির প্যানেলে বসে আছেন, শোনার ধৈর্য রাখতে হবে সবাইকে এবং বলার সুযোগ দিতে হবে। বলার সময় যদি মাঝখানে বলেন বলতে পারবো না, সময় নষ্ট হচ্ছে। একটা অঞ্জনদা ছোট্ট একটা মানে কয়েক সেকেন্ডে একটা গল্প দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে ধর্মবুদ্ধি এবং পাপ বুদ্ধি এরা দু ভাই ছিল, দিয়ে কোর্টে তাদের বিচার হয়েছিল যে ধর্মবুদ্ধির ফাঁসির সাজা হয়েছিল। সেখানে তখন বলেছিল যে বিচারক লাস্টে, তোমার শেষ ইচ্ছা কি? কিন্তু ধর্মবুদ্ধির ফাঁসির সাজার পিছনে কারণ ছিল যে একটা গাছ, সেই গাছ কিন্তু সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ ধর্মবুদ্ধি এই অপরাধটা করেছিল। তখন সে বলেছিল যে ঠিক আছে, আমার লাস্ট একটা ইচ্ছা আছে, জজ সাহেব আমাকে একটু সুযোগ দিন। তখন সে কিন্তু সে গাছটার চারদিক দিয়ে প্রচুর পরিমাণে খড়ের গাদা দিয়ে তাতে কিন্তু সে আগুন ধরিয়ে দিয়েছিল। সে বলেছিল যে গাছ, তুইও আজকে মিথ্যা কথা বলছিস, তুইও আজকে উকিলের সামনে মিথ্যা কথা বলছিস, আগুন ধরিয়ে দিয়েছিল। আটপোড়া অবস্থায় তখন তার গাছের ভিতর থেকে পাপ বুদ্ধি বেরিয়ে এসে বলেছিল যে হুজুর, ধর্মবুদ্ধি এই কাজটা করেনি, এই কাজটা করেছে আমি করেছি, পাপ বুদ্ধি আমি করেছি। তো আজকে যে বিচারটা হলো অঞ্জনদা, বিচারের বাড়ি নীরবে নিভিতে কাঁপছে। আজকে বিচার বাংলার মানুষ করবে, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষের শেষ বিচার কিন্তু ভারত পশ্চিম বাংলার মানুষ করবে। আজকে বলতে দ্বিধা নাই যে চারিদিকে
সিবিআই নিয়ে যেভাবে রব উঠেছে, কেউ কেউ কোর্টের বসে বলছে অঞ্জন দা, সিবিআই তোর উপর ভরসা নাই, কখনো মনে হয় তোকে জ্যান্ত চিবিয়ে খায়। এই কথা কিন্তু বাংলার মানুষ আজকে বলছে। আপনি লিখেছেন না, এটা আমি বলছি অঞ্জন দা, এটা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন। যে আজকে বলতে পারি অঞ্জন দা, যে দিদির সঙ্গে যে মোদির যে আতাত, এই আতাত কোথায় গিয়ে পৌঁছাবে জানেন? এই আতাত মৌনাতাতে গিয়ে পৌঁছাবে। আমরা সেটাই দেখতে চাই। আজকে আমাদের যে আপনি দেখালেন যে এই আমাদের সমতা যে কথাটা বললো, আজকে 2011 সালের পর আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে পশ্চিম বাংলায় হারমাত চালালাম ঠিকই, কিন্তু যেই তাকে মসনদে নিয়ে এলাম তিনি একজন উন্মাদ। তার উন্মাদনটা আমরা প্রত্যক্ষ করতে চলেছি। যে নাই আজকে বলুন তো কোন মানুষটার মনে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা নিন্দা করে আপনারা দিনের পর দিন এই চ্যানেলে বসে প্রোগ্রাম করেছেন অঞ্জনদা, গায়ে লোম খাড়া হয়ে যায়। যেভাবে মেয়েটাকে নির্যাতিত করে খুন করা হলো, ধর্ষণ করে, তারপরেও এত চিৎকার চেঁচামেচি। আপনারা খুব খুশি হয়েছেন যে যারা মানে তৃণমূলের কুণালবাবু বলছিলেন কি হলো, কিছুই তো হলো না, তার মানে আপনারা খুশি হয়েছেন। পক্ষান্তরে একটা জিনিস বুঝিয়ে দিলেন দিদি, যে পুলিশ জামিনে ছাড়া পেয়ে গেল, সন্দীপ ঘোষ জামিনে ছাড়া পেয়ে গেল, পুলিশকে ছাড়িয়ে দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে পুলিশ তুমি যা খুশি তাই করো, কোনো চিন্তা নাই, তোমার পিছনে আমরা আছি, আমরা আছি, দিদি আছে তোমার পিছনে, কোনো চিন্তা নাই। বেশ, আপনিও সেই একই কথাই বলছেন। আপনি বলার চেষ্টা করছেন যে মোদি এবং মমতা সেটিং। আমি একটু শেষ করার চেষ্টা করব। আমি জলের মতো পরিষ্কার হয়ে গেছে আজকে পশ্চিম বাংলায়। এই যে আজকে যে রায়টা জামিনে বেরিয়ে সন্দীপ ঘোষ আবারও ব্যাটেল করার সুযোগ দেব, ওই সময় বলুন। হ্যাঁ, এখানে অনেক কিছু আলোচনা করলেন তৃণমূলের প্যানেলিস্ট এবং বিজেপি প্যানেলিস্ট। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, বিজেপি রাস্তায় ছিল, সেটা বিজেপি নেত্রী এখানে বললেন ঠিকই, কিন্তু আশ্চর্যজনকভাবে তৃণমূলের নেতা তিনি কিন্তু মীনাক্ষী মুখার্জির নামটাই নিলেন এই অনুষ্ঠানে বসে, কোনো বিজেপি নেত্রীর নাম নিতে পারলেন না। কারণ এটা খুব পরিষ্কার যে সেদিন ওই আরজি করের ঘটনা যেদিন ঘটে, সেদিন যদি ডিওয়াইএফআই এর কর্মীরা, নেতারা মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহারা গিয়ে ওই সববাহী গাড়িটাকে, ওই সকরটাকে যদি না আটকাতেন, যদি আমরা রাস্তায়, শুনুন আমি আপনার বলার মাঝে বলিনি, আশা করব ন্যূনতম ভদ্রতা আছে আপনাদের, আপনারা জানি আপনারা যে কানকাটা নির্লজ্জ, তাই ধর্ষণের কোনো প্রতিবাদ না করে রাস্তায় নামেন না, কিন্তু টিভিতে বসে মিথ্যা কথা বলেন। তাই আমার এইটুকু এক্সপেক্টেশন থাকবে যে আপনি চুপ করে আমার কথাগুলো শুনবেন অন্তত, আমি বলিনি আপনার সময়। এবার যেটা বলছিলাম যে এই যে মানে রাস্তায় নেমে আন্দোলনটা করেছিল, সেটা ডিওয়াইএফআই কর্মীরা করেছিল এবং বামপন্থী কর্মীরা করেছিল, নেত্রীরা করেছিল। তাই জন্য এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রমাণ লোপাট এবং এই যে যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, আজকে সৌভিক বাবু বললেন যে তিনি, এইভাবে বলা সম্ভব না। আপনারা যখন বলেছেন, আমি কিন্তু কোনো কথা বলিনি। সঞ্জয় ঘোষ, সঞ্জয় রায়কে এখানে প্রমাণ, এখানে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে। সৌভিক বাবু বলেছেন যে সঞ্জয় রায় এখানে দোষী, কিন্তু আপনারা নিজেরা খুব ভালো করে জানেন এবং এই রাজ্যের মানুষ খুব ভালো করে জানে যে সৌভিক বাবু প্লিজ, রুবি ম্যাম প্লিজ। আচ্ছা রুবি ম্যাম, আপনারা কি চাইছেন? রুবি ম্যাম কি চাইছেন? অধিবেশন যখন চলে, লোকসভা যখন চলে, বিধানসভা যখন চলে, তখন শাসক বিরোধী তরজাতে না, বিশেষ করুন আমরা যারা সাধারণ মানুষ থাকি তারা কিছু শুনতে পাই না। আমি এক্সপেকটেশন রাখবো, এখন যখন মিডিয়াতে এই শোটা চলছে, সাধারণ দর্শক তো দেখছে, কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না। এতটুকু কোঅপারেট করুন, এতটুকু সৌজন্যতা বোধ তো আপনাদের থেকে আশা করতেই পারি। তার আগে আমি সুকান্ত মজুমদার কি বলেছেন এই বিষয় নিয়ে একবার সেই বক্তব্য শোনাচ্ছি, তারপর আপনাদের কাছে আসছি, শুনুন। দেখুন, এই দুর্নীতির যে মামলা, দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলায় গ্রেপ্তার, সে জামিন পেয়েছে, আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি। তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। তো সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল। এবং আমি প্রথম থেকেই বলে এসেছি, এবং আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন, প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায়
সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। এটা তো মানবেন নৈশারীতি যে 5 দিন ধরে তথ্য প্রমাণ যদি সত্যিই লোপাট হয়, আমি জানি না সেখানে হয়েছে কিনা, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা খুব স্বাভাবিক। সিবিআই কি করে করবে তদন্ত? আপনার নাম ঐশ্বরী নয়, সিবিআই কে মানে সিবিআই এর কাজকে ছোট করে দেওয়ার জন্য বা সিবিআই যে আসলে যে তৃণমূল বিজেপির আতাত সেটাকে ঢাকার জন্য এই যে 5 দিনের সময়টা, দেখুন রাজ্য পুলিশ আর সিবিআই দুজনে তো একইভাবে কাজ করছে, তারা চায় এই ঘটনাটা ঘটুক এভাবে। না হলে পরে আপনারা বলুন কিভাবে সিবিআই এর কাছে কল রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে, আরো অনেক সোর্সেস আছে যেখান থেকে প্রমাণ হয় যে এখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা যুক্ত। একটা দেহ লোপাট করার চেষ্টা হলো, তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এত বড় একটা ঘটনা ঘটলো, গোটা দেশ রাস্তায় নেমে আন্দোলন করলো, অথচ কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, সাধারণ মানুষ এমনি রাস্তায় নেমে আন্দোলন করেনি, সেটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। আর আমি যেটা বলছিলাম যে শৌভিকবাবুকে বলছিলাম যে শৌভিকবাবু বললেন যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, সেটা খুব ভালো করেছে এবং তদন্ত ঠিক দেখে এগোচ্ছিল। সঞ্জয় রায় দোষী কি দোষী নয় সেটা এখনো সাব্যস্ত নয়, অবশ্যই দোষী হলে শাস্তি পাক, এটাই আমাদের একমাত্র দাবি। কিন্তু এত বড় একটা ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো কখনো সম্ভব? কখনোই সম্ভব না। একা সঞ্জয় রায় কোনোভাবেই এই এত বড় ঘটনা, একটা মেয়ের পেলভিক বোন ভেঙে তাকে খুন করে, তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলতে পারে না। তাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে এই কথার কোনো যুক্তি নেই। আমি আরো একটা বিষয় বলতে চাই। প্লিজ শৌভিকবাবু। সঞ্জয় রায় কিন্তু প্রথম স্বীকারোক্তি বলেছেন যে উনি তো স্বীকারোক্তিতে এটাও বলছিলেন যখন পুলিশ গাড়ি বাজাচ্ছিল এবং সঞ্জয় রায় বলছিল যে আমি আসছি ওই সাইডে প্লিজ। আমার প্রশ্ন অজন্য, আপনার প্রশ্ন সেটা না না শৌভিকবাবু, সঞ্জয় রায় এটাও বলেছেন, প্রিজন ম্যানই বলেছিলেন, আমার প্রিজন ম্যানের থেকে অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু মনে পড়ে যায় প্রিজন ম্যান থেকে, ইতিহাস মনে পড়ে যায়, আমি সেখানে যাচ্ছি না। প্রিজন ম্যান থেকেই এই সঞ্জয় রায় সরাসরি বলছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে। একই ব্যক্তির দুরকম মন্তব্যও কিন্তু রয়েছে, এটাও কিন্তু আপনাকে মানতে হবে। প্রিজন ভ্যান বাজানো সঞ্জয় রায়, প্রিজন ভ্যান বাজানো সঞ্জয় রায় বলছে আমি কিছু করিনি, আবার ওদিকে আরেকজন প্রিজন ভ্যান বাজানো লোক নেতা তিনি উৎফুল্ল বোধ করছেন আজকে দুজন ক্রিমিনাল তারা জামিন পেয়ে গেলেন সিবিআই এর অপদার্থতার কারণে। অদ্ভুত, রাজ্যে বসবাস করতে লজ্জা লাগে। শৌভিকবাবু প্লিজ বলুন। বলার সুযোগ দেন রতনবাবু, এক এক করে। শৌভিকবাবু বলুন। না, আমার বক্তব্য হচ্ছে অঞ্জনদা খুব পরিষ্কার। দেখুন আমরা বিতর্ক চলবে, কিন্তু আমাদের বক্তব্য আমরা জাতিটা কোথায় পেলাম অঞ্জনদা ভাবুন না একবার। আমাদের প্রত্যেককে তো ভাবাচ্ছে, যেখানে একই সঙ্গে জয়নগরের ঘটনা ঘটছে সেখানে আমরা 56 দিনের মাথায় আমরা দোষীর সর্বোচ্চ সাজা ফাঁসির ঘটনা তো হয়ে গেছে, সেই জয়নগরের পরিবার কিন্তু বিচার পেয়েছে। আর আজকের যখন হট এটা নিয়ে এত বিতর্ক অবয়া সিবিআই লেগে গেল, সারা রাজ্য সারা দেশ উত্তাল, সমস্ত রাজ্যের বুদ্ধিজীবীরা ছাতার তলায় এসে প্রতিবাদ প্রতিরোধ করলেন, সেখানে বিচারটা পেল না কেন? সুতরাং আমরা বলছিলাম যে আপনি এখানে বলছেন বিচারটা পেল না কেন, বিচারটা পেল না কেন এটা বলছেন না যে এই রাজ্যের পুলিশের অপদার্থতার কারণে 5 দিনের মধ্যে যে দুষ্কৃতীরা তথ্য প্রমাণ লোপাট করলেন তারা ঢুকতে পারলেন না রাজ্যের ভেতরে। এই রাজ্যের পুলিশের অপদার্থতার কারণে ঢুকতে পেরেছে, তারা চেয়েছে তারা ঢুকুক এবং তথ্য প্রমাণ লোপাট করুক। এভাবে হবে না। শৌভিকবাবু আপনি কথা শেষ করুন। আমাকে বলতে দিন, কাউন্টার করতে চাই। উনি বললেন পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা, কিন্তু উনি একবারও স্বীকার করলেন না যে জয়নগরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তদন্ত করে 56 দিনের মাথায় সর্বোচ্চ সাজা ফাঁসি ঘোষণা করছেন এবং তাদের তদন্তটা তারা কোন প্রসিডিউর এগিয়েছে খুব বিস্তারিত ভাবে ফেসবুক করে মিডিয়া করে তারা কিন্তু বলেছেন। আমার বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ যখন করতে পারে তাহলে সিবিআই এত একটা রেভিউকে ইনস্টিটিউট সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তদন্তটা এই ব্যর্থতাটাই কাকে নিতে হবে? তাদের যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে পারলো না, সেদিন যারা পশ্চিমবঙ্গের উপরে ভরসা রাখতে পারলো না, আজকের যারা বিচার করলো যে সিবিআই দাও সিবিআই তদন্ত চায়,
আচ্ছা মমতা আমি বুঝতে পেরেছি, আমি এক এক করে আমি রতনবাবুর কাছে আসতে হবে, কেউ সময় পাবে না বলে ওই সেই প্লিজ ওই সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়ে তার উপর ভরসা রাখবে কি করে? তার রায়ের উপর ভরসা রাখবে কি করে? না 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 আপনি জয়নগর নিয়ে বলছেন, বাকি না না প্লিজ ওই সেই প্লিজ ধর্ষণ কাণ্ডের কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি, সেটা নিয়ে বলুন, সেটা নিয়ে বলুন, আজকে ফারাক্কা নিয়ে বলুন প্লিজ ওই সেই সৌভিক বাবু আপনার কাছে আমার প্রশ্ন আছে, তারপর আমি রতনবাবুর কাছে যাবো, রুবি ম্যাডামের কাছেও যাবো। সৌভিক বাবু রতনবাবু বলার সুযোগ দেবো, নিশ্চয়ই বলার সুযোগ দেবো। সৌভিক বাবু আমার একটি ছোট প্রশ্ন রয়েছে, উত্তর দেবেন প্লিজ? আমার একটা প্রশ্ন রয়েছে, রতনবাবু বলার সুযোগ দেবো, রতনবাবু বলার সুযোগ দেবো, রিব্যাটল করার সুযোগ পাবেন। সৌভিক বাবু আচ্ছা আপনি বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেসের একটা একটা করে ভালো পয়েন্ট বলতে পারবেন? ভালো কাজ করেছেন তারা, এরকম বলতে পারবেন? সৌভিক বাবু আপনার কথা শোনা যাচ্ছে? সৌভিক বাবু হ্যাঁ বলুন বলুন বলুন, প্রশ্ন শোনা গিয়েছে? হ্যাঁ বলছি, আপনি বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস এই তিনটে দলের সম্বন্ধে একটি একটি করে ভালো পয়েন্ট বলতে পারবেন ভালো কাজের? না দেখুন, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের যিনি ভিকটিম হয়েছেন, আমার বক্তব্য হচ্ছে যে আরজি করের আমার বোনটি অভয় বিচার পাচ্ছে না, এই তিনটে রাজনৈতিক দলের কোনো কন্ট্রিবিউশন নেই। এই তিনটে রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করেনি, তারা এই তদন্তটাকে বিপদে চালিত করেছে, তাই এদের কোনো ভালো কোয়ালিটি আমার একেবারে একেবারে ঠিক যেমন তারা জয়নগরের বিষয়টি দেখতে পাচ্ছে না, ঠিক যেমন তারা জয়নগরের বিষয়টি সামনে দেখতে পাচ্ছে না। এবার বুঝতে পারছেন তো যে কেন তারা ভালো দিকটা দেখতে পাচ্ছে না? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, হ্যাঁ রতনবাবু বলুন। সৌভিকবাবু প্লিজ। বুঝতে পেরেছি আপনার উত্তেজনা অত্যন্ত স্বাভাবিক। সৌভিকবাবু আমি বুঝতে পেরেছি, রতনবাবু বলুন। দেখুন, এই আরজি কর নিয়ে আপনারা দিনের পর দিন অনেক প্রোগ্রাম করেছেন, নতুন করে প্রোগ্রাম আবার সেই পুরোনো জিনিস বলছেন, ঠিক আছে, কিন্তু আজকের বিষয়টা যেটা আপনি বলছেন, একের পর এক যারা অভিযুক্ত ছিল, সিবিআই যাদেরকে বা ইডি যাদেরকে গ্রেপ্তার করেছিল, তারা একে একে জামিনে বেরিয়ে আসছে। আজকে আপনি বললেন মানিক ভট্টাচার্য বেরিয়ে আসছে, কুন্তল বেরিয়ে আসছে, অয়নশীল বেরিয়ে আসছেন, হ্যাঁ সুজয় বেরিয়ে আসছে, সন্দীপ ঘোষ এবং আপনার অভয়ের বিষয় নয়, অভয় কাণ্ডতে তারা বেরোয়নি, বিভিন্ন আলাদা আলাদা বিষয় আছে। কাকতালীয় হলেও বিষয়টা হচ্ছে যেদিন থেকে পার্লামেন্টে যেদিন থেকে দেখুন যে কংগ্রেস মোদী সরকারকে ঘিরে ফেলেছে বিজেপিকে, সেদিন থেকে দেখুন দিদি কিন্তু সবাই জামিন পেতে শুরু করেছে, কিন্তু হ্যাঁ জামিন পেতে শুরু করেছে, একদম জামিন পেতে শুরু করেছে। এটা ওই দুয়ে চার এরকম করলে পরে হবে না। বিষয়টা খুব গভীর ভাবে ভাবুন যে যেদিন থেকে মোদী চাপ সৃষ্টি করেছে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সেদিন থেকে কিন্তু দিদি বলতে শুরু করেছে যে ইন্ডিয়া জোটের মুখ রাহুল গান্ধীকে তার পছন্দ না। রতনবাবু প্লিজ আপনাদের এই কংগ্রেসের এত গুণগান গাওয়াটা একটু প্লিজ বন্ধ করুন, কারণ এটা আমাদের শো নয়। না না না, আমরা আরজি কর ইস্যু থেকে বেরিয়ে যাচ্ছি। আমি রুবি ম্যামকে বলার সুযোগ দেবো। রুবি ম্যাম বলুন। আরজি করের ব্যাপারে বলছি আমি। না না না, আপনি কংগ্রেসের প্রশংসা করছেন। না 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 না, ট্রাইপি বাংলা ম্যানিফেস্টো করতে দেয়নি। রুবি ম্যাম বলুন। ইন্ডিয়া জোটের সরকার নয়। হ্যালো, বলছি সবাইকে বলার সুযোগ দিলে খুব খুশি হতাম। প্লিজ রুবি ম্যাম বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সন্দীপ ঘোষকে কিন্তু দুটো মামলায় গ্রেফতার করা হয়েছে, সেটা কিন্তু একটু আগেও সুকান্ত মজুমদার কিন্তু ক্লিয়ার করলো। দুর্নীতির মামলায় যেভাবে গ্রেফতার করা হচ্ছে, যে চার্জশিটটা জমা দেওয়া হচ্ছে দুর্নীতির মামলায়, সেটা কিন্তু এখনো কিন্তু তদন্ত হচ্ছে। আর যেভাবে প্রমাণ লোপাট হয়েছে সেভাবে ধর্ষককে ধরা কিন্তু ভীষণ চাপেরই বিষয়, সেটা সিবিআই প্রপারলি তদন্ত না করা অবধি কারোর নাম ঘোষণা করতে পারে না। আর চার্জশিট কারোর নামে এইভাবে জমা দিতে পারে না। এবং একটু আগে ডিওয়াইএফআই কি হ্যালো দেখুন, নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি, একটা বছর সময় লেগেছে, 90টা দিন নয়, একটা বছর সময় লাগতেই পারে। সঠিক তদন্ত যদি করতে হয় সেটাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। না, আপনি কি চাইছেন সঠিক তদন্ত না হোক? যে সঞ্জয় রায়কে আপনারা দোষী সাব্যস্ত করেছেন সেই সঞ্জয় রায়কেই শুধু গ্রেফতার করা হোক? সেটা নিশ্চয়ই চান না।
সুতরাং যে সঠিক দোষী সে সঠিকভাবে শাস্তি পাবে সেটা সবাই চায়, আমরা সবাই সেই অপেক্ষায় আছি। এবং হতে পারে সিবিআই আপনারা সবাই অপেক্ষায় আছেন, কিন্তু নির্যাতিতার বাবা, বিশ্বাস করুন আপনাদের সবার নানান রকম মন্তব্য থাকতে পারে, কিন্তু নির্যাতিতার বাবা কি বলছে একবার আপনাদের সামনে রাখি, তারপর আপনারা বুঝতে পারবেন আদতে ইমোশনটা কোথায় কাজ করছে। বিচারের বাড়ি কেন এখনো বলছি নীরবে নিভৃতে কাটছে, তাদের বক্তব্যটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্ল্যাকার্ড বেরিয়েছে, সেটিংসের প্ল্যাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। এই যে যখন যখন আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল এদের। কিন্তু যেই আন্দোলন স্থিমিত হয়েছে আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি রাস্তায় ওরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত না, সিবিআইকে চাকরি দিতে। আর কিছু বলতে পারবো না। একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে, আপনাদের চারজনকেই স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। আচ্ছা, তার মানে আপনারা অফেয়ারে নিজেদের মতো করে কথা বলেই যাচ্ছিলেন। আমি ঐশানীদির কাছে আসবো। ঐশানীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মূল বিষয়, তাহলে কি আন্দোলন চালালে পরে তবেই গিয়ে সিবিআই কাজ করবে? অন্তত নির্যাতিতার বাবা তো তাই বলছেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি আশা রাখবো আনইন্টারাপ্টেডের শব্দটার আপনারা যথার্থ মানে বুঝবেন। আমি ঐশানীদির কাছে আসবো। ঐশানীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখো, নির্যাতিতার পরিবারের প্রতি অবশ্যই আমার গভীর সমবেদনা রয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষের পক্ষে বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে মানে সম্পূর্ণ আস্থা প্রায় উঠে যাওয়ার জন্যই এই ধরনের ঘটনা বোধহয় পশ্চিমবঙ্গে আমরা দেখছি। এবং যেটা খুব দুর্ভাগ্যজনক, এই আন্দোলন চালিয়ে যাওয়া, অবশ্যই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা বামপন্থীরা আন্দোলনের মধ্যে ছিলাম, আছি, এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা গোয়েন্দা সংস্থা, একটা সরকারি গোয়েন্দা সংস্থা যা কেন্দ্রের অধীনে রয়েছে, সে এত বড় গোয়েন্দা সংস্থা একজন দোষীকে বা কয়েকজন দোষীকে ধরতে পারছে না, তাদের বিরুদ্ধে জামিন চার্জশিট দিতে পারছে না, তারা জামিন পেয়ে মুক্ত হয়ে যাচ্ছে। এবং ওই শুরুতেই বললাম যে যদি বিচার বিভাগীয় ব্যবস্থা বা তদন্তকারী সংস্থা দুর্বল হয়ে পড়ে, তাহলে সেখানে অভিযুক্তরা বা যারা মানে দুর্নীতি করে তারা এখানে লাই পেয়েই যায়, তারা ভাবে যে তাদের শক্তি এখানে বেড়ে যাচ্ছে। আর সরকার যদি তার পক্ষে থাকে তাহলে তো এটা খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গে এই পরিবেশ আজকে খুব ভয়ানকভাবে ছড়িয়ে গেছে। বেশ, আর সময় দিতে পারছি, আমি সরাসরি চলে যাবো রতনবাবুর কাছে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জন দা, এই ঘটনায় যারা আন্দোলন করেছিল, যে সমস্ত জুনিয়র ডাক্তার, গোটা বাংলার মানুষ যারা এই আরজিকর ঘটনায় আন্দোলন করেছেন, তাদের সাথে জাতীয় কংগ্রেস সেদিনও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। আন্দোলন আপনাদের দেখা যায়নি, আন্দোলন আপনারা সঠিক পথে করেছেন। কখনো কখনো মনে হয় যে আমরা বোধহয় বিচার পেলাম না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা বিচার পাবেন। এই বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাটবে না, কারণ পশ্চিম বাংলার মানুষ, আপনারা দেখেছেন এর আগেও যে সরকার ছিল বা এর আগেও যারা অন্যায় করেছে তারা কিন্তু পার পায়নি। তাই সময়ের সাথে সাথে আপনারা এই আন্দোলন করেছেন, আপনারা ঘাবড়াবেন না, আমরা আপনাদের সাথে ছিলাম, থাকবো। এই সরকার চলছে, এটা একটা নির্মম সরকার, নিষ্ঠুর সরকার, যাকে কোনো এত বড় ঘটনা স্পর্শ করে না। আমরা তো ভাবতে অবাক লাগে যে আমরা কোন জায়গায় বাস করছি, কোন বাংলায় বাস করছি, যে নির্যাতিতার হয়ে সরকার দাঁড়াচ্ছে। এটা ভাবতে খুব অবাক লাগছে। আমি সরাসরি চলে যাবো শফিকবাবুর কাছে। শফিকবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, আমি বলবো, আপনি বলবেন, হ্যাঁ বলুন। না, বিষয়টা হচ্ছে যে আমাদের খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা যেটা ঘটছে, আমি জাস্ট 1 মিনিটে সামারাইজ করছি। খুবই দুর্ভাগ্যজনক আমাদের কাছে, সারা বাংলার অপমর মানুষের কাছে, অভয়া যাদের কাছে একটা সেন্টিমেন্ট, যাদের বাড়ির মেয়ে হয়ে উঠেছে অভয়া, নির্ভয়া যাদের আমার বক্তব্য হচ্ছে যে আজকে আরজিকরের নির্যাতিতা প্রত্যেক আমাদের বাড়ির মেয়ে হয়ে উঠেছে, যাকে নিয়ে আমরা ভেবেছি। আজকে তার বিচারটা যখন হচ্ছে না, আমার আসামিরা যখন শাস্তি পাচ্ছে না, তদন্তের নামে যখন নাটকীয় মোড় নিচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মকাণ্ডের জন্য, খুবই দুঃখের। আমাদের কাছে আছে জয়নগরের ইনস্ট্রাকশন। আবার বলতে চাইছি, জয়নগরের নির্যাতিতা যদি সঠিক বিচার পায়,
পশ্চিমবঙ্গ পুলিশের নেতৃত্বে যদি সঠিক পায় তার বাবা মা, তাহলে আমাদের ভাবতে হবে আজকে সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমরা ভরসা রাখতাম, সেদিন যদি পশ্চিমবঙ্গ পুলিশের উপরে আমরা ভরসা রাখতাম, আজকে জয়নগরের মতো করে আরজি করে অবয়া বিচার পেত। এটুকুই আমাদের বলার, আর কিছু না। বেশ, একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে, আমি সরাসরি রুবি ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। জয়নগর বিষয়টা যেটা বলা হলো, জয়নগরের পুরো আন্দোলনটা ভারতীয় জনতা পার্টির দ্বারা করা হয়েছিল এবং করা হয়েছিল বলেই সেই মেয়েটির লাশটা জ্বালিয়ে দেওয়া হয়নি বলেই তাই মেয়েটি বিচার পেয়েছিল, উমা বিচার পেয়েছিল। এই দেখুন উনি মাঝখানে কথা বলছে, আমাকে কি সময় দেওয়া হবে পরবর্তীতে? সৌভিক বাবু প্লিজ, আনইন্টারাপ্টেড শব্দটার অর্থ আমি আশা রাখি আপনি জানেন, প্রোটোকল মেইনটেইন করুন। না, আপনি যদি না দেখে থাকেন আপনি ফুটেজ দেখে নেবেন, ঠিক আছে? এবং ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ, এবং এই অভয়া কাণ্ডে বাম এবং অতি বাম সংগঠন যখনই ঢুকেছে তখনই আন্দোলনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। কারণ লাইভ স্ট্রিমিং ছাড়া যখন ওরা মিটিং করেছে, সেদিনকারই অভয়ের বাবা মাকে রাখা উচিত ছিল, সেদিনকার অভয়ের বাবা মাকে রাখেনি। সেদিনকার এরা ভেতরে ভেতরে কি সেটিং করেছে আমরা আজও জানি না। এই বাম অতি বাম সংগঠনগুলো যখনই ঢুকেছে তারপর থেকে অভয়ের বিচারটা পুরোপুরি ঘুরে গেছে। তারপরে তাদের দাবির পুরো ফর্মালিটি গুলো চেঞ্জ হয়ে গেছে। এই বাম অতি বাম সম্পূর্ণভাবে তৃণমূলের ভিকটিম হয়ে কাজ করছে এবং এই অভয়াকে আদৌ বিচার পেতে দেবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করুন, আর কাউকে সময় দিতে পারছি না, বুঝতে পারছি লাস্ট মোমেন্টে সবারই পালস আপ হচ্ছে, তুমি আর সময় দিতে পারছি না। আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ। হয়তো সত্যি আপনাদের আরো কথা থাকতে পারে, বাট আমাদের হাতে আর সময় নেই। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। মূলত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, এই শব্দটি বারবার কেন ব্যবহার করা হচ্ছে জানেন? তার কারণ দিনের পর দিন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে শুধুমাত্র তিলোত্তমার বিচার পাবে। না, তিলোত্তমা শুধুমাত্র সেই মেয়েটি নয় যিনি আরজি করে মারা গিয়েছেন, ধর্ষণ হয়েছেন। তিলোত্তমা সেই সব মেয়ে যা আমার এবং আপনার বাড়িতে রয়েছে, যাদের যে কোনো সময় যে কোনো থ্রেটের সম্মুখীন হতে পারেন, অর্থাৎ যদি সিস্টেমে চেঞ্জ না আসে। এবার দেখার আদতেও সিস্টেমে চেঞ্জ আসে নাকি আবারও সেই একই শব্দবন্ধ লাইন দিয়ে শেষ করতে হয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।